স্বাগত খেলা যোগে আপনাদের সাথে আছি খালিদ জামিল। লম্বা বিরতি দিয়ে আবারও টাইগাররা ফিরছে ওয়ানডে ফরম্যাটে। ক্যাপ্টেন মেহেদী মিরাজ অবশ্য খুশি বিসিএল এর প্রস্তুতিতে। বলছেন মিরপুরে পাকিস্তানের বিপক্ষে টাইগাররা নিজেদের সেরা পারফরমেন্সটাই করবে। সাকিবের ফেরা ইস্যুতেও মুখ খুলেছেন ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ। নাহিয়ান বিন জসিমের রিপোর্টে বিস্তারিত। ঈদের আগেই বুঝে পেলেন বিপিএল এর শতভাগ পারিশ্রমিক। মিরাজের চোখে মুখে স্বস্তির হাসি, কিন্তু ওয়ানডে কাপ্তানের জন্য অস্বস্তি। সামনেই পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ। টাইগাররা যে নিজেদের খুঁজে ফিরছে পছন্দের এই ফরম্যাটটাতে। আবারও লম্বা ব্রেক, 4 মাসের বিরতির পর ওয়ানডে ফরম্যাটে নামার চ্যালেঞ্জটা ক্যাপ্টেনের জন্য কঠিনই বটে। যদিও হোমে টাইগাররা জিতেছে ক্যারিবিয়ানদের বিপক্ষে সব শেষ সিরিজটাতে। ওভারঅল যদি চিন্তা করেন, বাংলাদেশ সাম্প্রতিক সময় ওয়ানডেটা একটা লম্বা বিরতি দিয়ে খেলছে এবং সাম্প্রতিক সময়ের যে পারফরমেন্সটা সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আমরা হয়তো বা জিতেছি, বাট ওভারঅল যদি চিন্তা করেন অ্যাজ এ ক্যাপ্টেন হয়তো বা আপনিও খুব বেশি হ্যাপি হতে পারবেন না। সো এটা তো আমাদের জন্য নতুন একটা পরীক্ষা পাকিস্তানের বিপক্ষে। তার আগে বিসিএলটা দিয়ে আসলে প্রিপারেশনটা কেমন হলো যদি বলতেন। না, দেখেন যে বিসিএল এর যে প্রিপারেশনটা ছিল এটা একটা খুব ভালো একটা প্রিপারেশন ছিল আমার কাছে মনে হয়। আমরা ওখানে ম্যাচ খেলেছি, দেখেন রাজশাহী বগুড়া আমরা যেখানে খেলেছি উইকেটটা অনেক ভালো ছিল। দেখেন গতকালকে কিন্তু প্রায় 322-এর মতন চেঞ্জ হয়েছে। এটা একটা অবশ্যই ওয়ানডে ফরম্যাটের জন্য এটা একটা পজিটিভ দিক এবং আমার কাছে মনে হয়। আর আপনি দেখেন বগুড়ার যেখানে খেলা হয়েছে ওখানে 300 রানের স্কোর হয়েছে, বাট আমি অনেক হ্যাপি যে এরকম বড় স্কোর হচ্ছে, ব্যাটসম্যানরা রান পাচ্ছে। র্যাঙ্কিংয়ে 10, কে বলবে ওয়ানডে ফরম্যাটটা টাইগারদের সবচেয়ে প্রিয়। শেষ 15 ম্যাচে মাত্র 3 জয়, সবশেষ 10 ওডিআইয়ের 7টাতেই 50 ওভার ব্যাট করতে ব্যর্থ। 2027 বিশ্বকাপে সরাসরি খেলতে ছন্দে ফেরার কোনো বিকল্প নেই টাইগারদের। ক্যাপ্টেনের কাছে কোনো টোটকা কি আছে? আপনি যদি দেখেন মিরাজ, সাম্প্রতিক সময়ে মানে আমাদের 50 ওভারের ম্যাচে 50 ওভার আসলে খেলতে আমরা ব্যর্থ হচ্ছি বারবার। লাস্ট 10টা ম্যাচে বোধহয় 7টাতেই আমরা খেলতে পারিনি, লাস্ট ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিতেছি। সো এই জায়গাগুলো নিয়ে কি আলোচনা করছেন অ্যাজ এ ক্যাপ্টেন সবার সঙ্গে, যে আসলে কিভাবে ইমপ্রুভ করা যায় বা ওডিআইতে আসলে কিভাবে সেই যে পছন্দের ফরম্যাট সেটা আসলে হয়ে ওঠা যায়? দেখেন আমরা যে ওডিআই ম্যাচগুলো খেলেছি অনেক গ্যাপে খেলেছি এবং তখন কিন্তু একটা ফোকাস ছিল যে টি-20 খেলাটা নিয়ে এবং বেশি আমরা টি-20 খেলেছি এবং আমরা যখন ওডিআই খেলেছি অনেক গ্যাপে আমরা খেলেছি। সো ওইভাবে প্ল্যানও করা হয়নি, বাট আমার কাছে মনে হয় যে জিনিসটা যেহেতু সামনে ওডিআই অনেক লং টাইমে আমাদের যেতে হবে এবং আমাদের অনেক খেলা আছে, সো আমরা সুন্দর একটা প্ল্যান করতে পারবো। জোর গুঞ্জন ছিল পাকিস্তানের বিপক্ষে সিরিজেই ফিরছেন সাকিব আল হাসান। সাকিবের প্রত্যাবর্তনে সবচেয়ে নির্ভর থাকার কথা মিরাজের। সাকিব ইস্যুতে ক্যাপ্টেনের কাছে কোনো আপডেট কি আছে? ক্যাপ্টেন মিরাজ, আপনার সঙ্গে কি সাকিবের এই সাম্প্রতিক সময় এই যে এত আলোচনা হচ্ছে, যেহেতু আপনি ক্যাপ্টেন, আবার 2027 বিশ্বকাপকে কেন্দ্র করেও সাকিবকে নিয়ে অনেক আলোচনা হচ্ছে, যে ওই জায়গাটায় যদি সাকিব আসে হয়তোবা দলের অনেক ভালো হবে, অ্যাজ এ ক্যাপ্টেন আপনিও হয়তো অনেক বেশি হ্যাপি হবেন। সো সাকিবের সঙ্গে আপনি আসলে কথা বলছেন কিনা টুকটাক কোনো কিছু বিষয় নিয়ে? সাথে সবসময় আমার কথা হয়, খেলার বিষয় হয়, আমরা যখন ভালো খেলি আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করে এবং ক্রিকেটের বিষয়ে অনেক কথা হয়। আসার বিষয়ে আসলে কি কথা হচ্ছে? আসার বিষয় এখন এটা তো আমরা মনে করেন কি যে এটা একটা কথার মাধ্যমে হচ্ছে। এখন এটা ডিসিশন তো সম্পূর্ণটা আপনারা জানেন যে ক্রিকেট বোর্ড এবং যারা ওনার যে ইস্যুটা আছে এই জিনিসটা আমার কাছে মনে হয় যে তাদের যদি এই জিনিসটা ইস্যুটা সলভ করে তাহলে ওনার জন্য খেলাটা ইজি হয়ে যাবে। আর অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে এরকম একটা প্লেয়ার যদি টিমে থাকে এটা আমার জন্য অনেক ইজি হয়ে যাবে। 9 মার্চ 3 ম্যাচের ওডিআই খেলতে ঢাকা আসবে পাকিস্তান দল। মিরপুরে 11, 13 ও 15 মার্চ 3 ম্যাচ। নাহিয়ান বিন জসিম, 71। টি-20 বিশ্বকাপে গ্রুপ পর্বে চমক দেখিয়ে সুপার 8-এ টানা 3 ম্যাচ হারের মুখ দেখল জিম্বাবুয়ে। দিল্লিতে জিম্বাবুয়েকে 5 উইকেটে হারিয়েছে সাউথ আফ্রিকা। টস জিতে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতে 2 উইকেটে হারিয়ে 45 রান তোলে জিম্বাবুয়ে। ধীর গতির ব্যাটিং দলের হাল ধরেন অধিনায়ক সিকান্দার রাজা। শেষ পর্যন্ত সিকান্দার রাজার 43 বলে 73 রানের ঝড়ো ইনিংসে 7 উইকেট হারিয়ে 153 রান তোলে জিম্বাবুয়ে। রান তাড়ায় পাওয়ার প্লেতে 3 উইকেট হারিয়ে 43 রান তোলে সাউথ আফ্রিকা। শেষ পর্যন্ত রায়ান রিকেলটন ও ব্রেভিসের 60 রানের জুটিতে 5 উইকেটে জয় পায় সাউথ আফ্রিকা। আর তাতেই সবগুলো ম্যাচ জিতে সুপার 8 নিশ্চিত হয় তাদের, যেখানে তাদের প্রতিপক্ষ সাউথ আফ্রিকার প্রতিপক্ষ নিউজিল্যান্ড। প্রত্যেকটা কথা আলাদা করে বলার একটা নির্দিষ্ট সময় আছে। আরাফাত রহমান কোকোকে নিয়ে এবার যেন মন খুলেই কথা বলতে পারলেন তামিম ইকবাল খান। তার নামে পুরস্কার দেওয়ার মঞ্চ যেন তাই হয়ে উঠল ভিন্ন রঙের এক আবেগের প্রকাশ। যুব ক্রীড়া প্রতিমন্ত্রী বললেন, বাংলাদেশের ক্রীড়াঙ্গন নিয়ে যে স্বপ্ন আরাফাত রহমান দেখেছিলেন আগামীর দিনগুলোতে তার পূরণে কাজ করতে হবে মহা সমারোহে। রিপোর্টে বিস্তারিত। মরহুম বেগম খালেদা জিয়ার কাছে গিয়েছিলাম আমার বিয়ের ইনভিটেশন নিয়ে।
তো অনেক কথার মধ্যে একটা কথা এসেছিল, কোকো ভাইয়াকে নিয়ে কথা হচ্ছিল, তো তখন উনি আমাকে খুবই ইমোশনাল হয়ে একটা কথা বললেন যে দেখো তো আমি ওর বিষয়ে এসব কথা কেউ বলে না। আমি ওনাকে ওই দিন অ্যাকচুয়ালি বলেছিলাম যে না আমি বলবো, বাট আনফর্চুনেটলি আই অলসো ফেইলড। আমারও এত বছরে ওনাকে নিয়ে পাবলিকলি যেভাবে করে অ্যাপ্রিসিয়েট করা উচিত ছিল ওটা আমি করতে পারিনি। ওটার জন্য আমি ক্ষমাপ্রার্থী ওনার ফ্যামিলির কাছে। বৈবাহিক জীবনের দৈর্ঘ্য তো কম হলো না তামিম ইকবালের। সেদিনের সেই প্রেমিক থেকে পরে স্বামী, তারপর বাবা হয়েছেন, তারও তো পেরিয়ে গেল বেশ খানিকটা সময়। এর মধ্যে পদ্মা মেঘনার জল গড়িয়েছে অনেক। তামিম ইকবালের মাথার ওপরে স্নেহের হাত রেখেছিলেন যে বেগম জিয়া, তিনিও সবাইকে অশ্রুসিক্ত করে গত হয়েছেন গত বছর। এত শত স্মৃতির ভিড়ে আরাফাত রহমান কোকোর স্মৃতি হারিয়ে যায়নি বটে, তবে মনের কোণে পড়েছিল ঘাপটি মেরে, হয়তো নীরব অভিমানে। আরাফাত রহমান কোকো মেমোরিয়াল অ্যাওয়ার্ড দেয়ার মঞ্চেই যেন সবকিছু হুড়মুড় করে বেরিয়ে এলো মনের কোণ থেকে। তামিম ইকবাল এখন ক্রিকেটটা ঠিক খেলছেন না, তবে যারা খেলছে তাদের জন্য কিছু করতে চাইছেন। এই কর্মযজ্ঞের ভেতর তাই মনে পড়ে দেশের সুপ্রতিষ্ঠিত ক্রিকেট সংগঠক আরাফাত রহমান কোকোকে। কোনো না কোনো কিছু সবসময় একটা রাইট টাইম থাকে, আর প্রবলি দিস ইজ দ্য রাইট টাইম যে ওনার ক্রিকেটের অবদানটা কত বড় এটা সবাইকে বলে দেওয়া। আই এম শিওর আমার মতো আরও অনেকেই আজকে বলবেন, বাট বাংলাদেশ ক্রিকেটে আরাফাত রহমান কোকোর অবদান আজীবন মানুষ মনে রাখবে। তবে কেবল স্মৃতিচারণ করেই নিজের কাজ শেষ করতে রাজি নন কদিন আগেই বাংলাদেশের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর গুরু দায়িত্ব নেয়া আমিনুল হক। বরং যে স্বপ্ন নিয়ে জীবনের প্রায় সবটা এই দেশের ক্রীড়াঙ্গনকে দিয়ে গেছেন কোকো, তার সেই স্বপ্নের সুষ্ঠু বাস্তবায়ন চান। মন্ত্রণালয়ের দিক থেকে আরাফাত রহমান কোকোর স্মৃতি বিজড়িত ক্রীড়া পুরস্কারের এই আয়োজন আগামীতে আরও বড় আঙ্গিকে করতে চান। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উপস্থিতিতে আমরা ইনশাল্লাহ আগামী বছর থেকে এই অ্যাওয়ার্ড প্রোগ্রামটি আরও সুন্দরভাবে আরও আন্তর্জাতিক একটি পরিমণ্ডলের ভিতরে রেখে আমরা জাতীয় পর্যায়ে ইনশাল্লাহ আমরা এই প্রোগ্রামটি করব ইনশাল্লাহ। এবারের আয়োজনে ক্রিকেট ডিসিপ্লিনে এই পুরস্কার পেয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার, ফুটবলে আলফাজ আহমেদ, নারী ক্রিকেটার হিসেবে মারুফা আক্তার, নারী ফুটবলে ঋতুপর্ণা চাকমা আর হকিতে আমিরুল ইসলাম। এছাড়া পুরস্কার পেয়েছেন ব্যাডমিন্টনের আলামিন মজুমদার, আর্চারির সাগর ইসলাম, টেবিল টেনিসের খই মার্মা আর প্যারা অলিম্পিকের চৈতি রানী দে। খালিদ জামিল, একাত্তর। আইসিসির আজকে মন ভালো না, পাকিস্তান ছিটকে গেল, হলো না আরো একটা হাউসফুল ভারত পাকিস্তান ম্যাচ। এদিকে সালমান আঘারা বাদ পড়ায় শেষ হয়ে গেছে বিশ্বকাপে শ্রীলঙ্কা অধ্যায়। নকআউটের সব ম্যাচ ভারতে। কোহিনুর কর্নার রিপোর্ট। শ্রীলঙ্কাকে বিশাল ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে যাবে পাকিস্তান। এরপর কোনো মতে প্রোটিয়াদের হারিয়ে দিতে পারলেই কেল্লা ফতে, কারণ সব বাধা টপকে ফাইনালে ঠিকই উঠে যেতে পারত ভারত। আর এমনটা হলে আরও একবার বিশ্বমঞ্চে ভারত পাকিস্তান ম্যাচ দেখার আশা পূরণ হতো সমর্থকদের। ওদিকে আরও একবার পয়সার ঝঞ্ঝনানিতে ফুলে ফেপে উঠত আইসিসি। কিন্তু হায়, সব পরিকল্পনায় জল ঢেলে দিল পাকিস্তান, পাল্লে কেলেতে পারল না। বড় স্কোর করেও বাজে বোলিং ফিল্ডিংয়ে লঙ্কানদের আটকে রাখা গেল না। জিতেও মেন ইন গ্রিনদের ধরতে হলো করাচির ফ্লাইট। পাকিস্তানের এই বিদায়ের মধ্য দিয়ে শেষ হলো শ্রীলঙ্কার মাটিতে বিশ্বকাপ অধ্যায়। কারণ আইসিসি, পিসিবি, বিসিসিআই আর সিএসএল এর চুক্তি অনুযায়ী পাকিস্তান অথবা শ্রীলঙ্কা সেমিফাইনালে গেলে অন্তত একটা ম্যাচ হোস্ট করবে কলম্বো। আর পাকিস্তান যদি ফাইনালে যায় তাহলেও হোস্ট হবে কলম্বো। তবে সালমান আগারা বাদ পড়ায় সেমিফাইনাল আর ফাইনাল এখন সবই ভারতে। এর মধ্যে নিশ্চিত হয়ে গেছে 3 সেমিফাইনালিস্ট, সাউথ আফ্রিকা, ইংল্যান্ড আর নিউজিল্যান্ড। ভারত ও ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ থেকে মিলবে সবশেষ ভাগ্যবান দলের নাম। নকআউটের সব ম্যাচ ভারতে। ইডেন গার্ডেন্সে প্রথম সেমিফাইনালে লড়বে সাউথ আফ্রিকা আর নিউজিল্যান্ড। পরের ম্যাচ ওয়াংখেড়ে স্টেডিয়ামে, আর সবশেষে ফাইনাল নরেন্দ্র মোদী স্টেডিয়াম। ঘরেই ফাইনাল, তবে খুশির চেয়ে অস্বস্তিতে ভারত। কারণ অপয়া আহমেদাবাদেই বারবার হতে হয়েছে ভারতকে বিপর্যস্ত। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছিল 2023 ওয়ানডে বিশ্বকাপের ট্রফি। আর এবারে টি-20 বিশ্বকাপে সুপার 8-এ সাউথ আফ্রিকার কাছে এক হারে ঘুম হারাম হয়ে গেছে সূর্যকুমারদের। তাই আহমেদাবাদ এখন মেন ইন ব্লুদের কাছে হন্টেড প্লেস। তবে এই ভেন্যু নিয়ে দুশ্চিন্তা তখনই যদি সত্যিকার অর্থে ফাইনাল খেলতে পারে ভারত। কোহিনুর কণা,
71। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে ইরানের হামলায় বড়সড় প্রভাব পড়েছে গ্লোবাল স্পোর্টসে। এরই মধ্যে অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেছে ফিনালি সীমা। ফিফা বিশ্বকাপের 3 মাস বাকি থাকলেও চলমান পরিস্থিতি চরম ভোগাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নিরাপত্তা ইস্যুতে দর্শক এমনকি অংশগ্রহণকারী দলগুলো ইউটার্ন নিতে পারে। হাসান সজীবের রিপোর্ট। যুক্তরাষ্ট্র, ইসরায়েল আর ইরান সংঘাতে জড়িয়েছে 3 দেশ, আগুনে পুড়ছে শহর, কালো মেঘের মতো অন্ধকারে গ্লোবাল স্পোর্টস। এরই মধ্যে অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেছে কাতারে হতে যাওয়া আর্জেন্টিনা স্পেন ফিনালিসিমা ম্যাচ। এর বাইরে 3 দেশের উত্তেজনায় ঝুঁকিতে আছে ফিফা বিশ্বকাপ, কমনওয়েলথ গেম সহ আরও বেশ কটি বিগ ইভেন্ট। আপাত দৃষ্টিতে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি খুব দ্রুত উন্নতি হওয়ার লক্ষণ নাই। বিশেষজ্ঞরা মনে করছেন এমন হামলা ভবিষ্যতে বেশ ভোগাবে গ্লোবাল স্পোর্টসে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে দুবাই ও দোহাকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে যারা ইউরোপ বা আমেরিকা অঞ্চলে ফিফা বিশ্বকাপ খেলতে অথবা দেখতে যেতেন তাদের মনে ভয় ভর করবে। কেননা পরবর্তী সময়ে যে বিমানবন্দরগুলোতে হামলা হবে না তার গ্যারান্টি কে দিবে? অনেকেরই কিন্তু ফ্লাইট অনেক দেশ থেকে ডাইরেক্টলি নাই আমাদের মতন, তারা কিন্তু মিডল ইস্টে যায় অথবা মালয়েশিয়া যায়, সিঙ্গাপুর যায়। তো এই জায়গাগুলোতে আপনি দেখবেন এই ফ্লাইংয়ের সময় এই যেহেতু বিমান এখন চলাচলের উপরে নিষেধাজ্ঞা আছে, তো এটা কিন্তু অনেকদিন এফেক্ট করবে। এমন আশঙ্কায় তৈরি হচ্ছে ফিফা বিশ্বকাপটা আদৌ গড়াবে কিনা, কেননা যে কোনো দল যুক্তরাষ্ট্রে যেতে ইউটার্ন নিতে পারে। একটা অস্থিরতার মধ্যে যে কোনো নিরাপদ পরিস্থিতি না তৈরি হলে যে কোনো দলই বলতে পারে আমরা যাচ্ছি না। যখনই বলতে যাচ্ছি না তখনই কিন্তু একটা সমস্যা তৈরি হবে, যেমনটা আমাদের এবার ক্রিকেটে হলো। দর্শক উপস্থিতি কমার আশঙ্কাও জোরালো হচ্ছে। এর বাইরে ফিফা বিশ্বকাপের আরেক আয়োজক দেশ মেক্সিকোতে চলছে অরাজকতা। বেশ চ্যালেঞ্জেই পড়তে যাচ্ছে ফিফা। যদিও ফিফা নিজেদের সিদ্ধান্তে চলে, তবে অনেকে শঙ্কা করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বকাপে কয়েকটি দেশ নিয়ে হস্তক্ষেপ করতে পারেন। ডোনাল্ড ট্রাম্প আনপ্রেডিক্টেবল লিডার, উনি কখন কি বলেন আমরা এখন পর্যন্ত দেখছি, বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেন এবং এটা আমাদের সামাজিক এবং অর্থনৈতিক জীবনে সাংঘাতিক প্রভাব ফেলছে। উনি সবাইকে অবশ্য আমন্ত্রণ জানিয়েছেন খেলতে যাওয়ার জন্য, কিন্তু সবাই হয়তো অতটা নিরাপদ ভাবছে না। আমরা হয়তো ভারতের ক্রিকেট খেলার সময় শুনছিলাম অনেকে পাকিস্তানি অরিজিন যারা আছেন তাদেরকে ভিসা দিবে না, কিছুটা সময় লাগছে, বাট তারপরে কিন্তু সবাই ভিসা পেয়েছে। কিন্তু আমেরিকা যদি কোনো সময় বলে কাউকে ভিসা দিচ্ছে না, দিবে না, এটা যে কোনো দলের টিমই হোক, আমার মনে হয় না তারা এতটুকু নমনীয় হবে যে তারা তাদেরকে আবার ভিসা দিবে। তবে হাল ছাড়ার পাত্র হবে না যুক্তরাষ্ট্র। বিশ্বকাপকে কেন্দ্র করে দেশটিতে নিরাপত্তা ব্যবস্থা অতিরিক্ত করা হতে পারে। কিছু দেশের ওপর ভিসা ও ট্রাভেল রেস্ট্রিকশনও বাড়তে পারে। আর যদি ইরান বিশ্বকাপে খেলেও তাতে মাঠে দেশটির সমর্থক এবং সাংবাদিকদের জন্য জটিল সমস্যা হওয়ার বেশ সম্ভাবনা দেখা যাচ্ছে। সব মিলিয়ে মাত্র 3 মাসের মধ্যে এমন পরিস্থিতির উন্নতি না হলে পিছিয়ে যেতে পারে বৈশ্বিক টুর্নামেন্টটি। কেননা যুক্তরাষ্ট্রের ভেন্যুগুলোতে পরবর্তী সময় ইরান যে হামলা করবে না তার নেই কোনো গ্যারান্টি। সম্ভাবনা আছে, উড়িয়ে দেওয়া যায় না। র্যান্ডম বোমিং হয়তো বা তারা করবেন না। আতঙ্কের একটা কারণ হবে, যেরকম এয়ারপোর্টের উপরে বোমিং হয়েছে, কতজন হতাহত হয়েছেন আমরা এখনো জানি না, বাট এই আতঙ্ক তো বিরাজ করছে। এই আতঙ্ক থেকে ফিরিয়ে আনার জন্য অনেকখানি সময় লাগবে মানুষকে স্টেবল করার জন্য। সত্যিকার অর্থে দেয়ার হ্যাজ টু বি সামথিং প্রপার ভিজিবল। শুরু হয়ে গেল এফসি নারী এশিয়ান কাপের এবারের আসর। রবিবার উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া ও ফিলিপাইন। মঙ্গলবার চীনের বিপক্ষে মাঠে নামতে চলেছে বাংলাদেশ নারী দল। মেয়েদের এশিয়ান কাপে বরাবরই দাপট দেখিয়ে এসেছে চীন। এখন পর্যন্ত 9 বারের চ্যাম্পিয়ন দেশটি। এদিকে প্রথমবারের মতো এশিয়ান কাপের মঞ্চে আফিদারা। জয় সহজ হবে না, তবে নিজেদের সর্বোচ্চটা দিতে প্রস্তুত লাল সবুজরা। চীনের বিপক্ষে মাঠে নামার আগে আফিদাদের দিকে বাড়তি মনোযোগ দিচ্ছেন কোচ পিটার বাটলার। হাতে যেহেতু সময় কম, তাই শেষ মুহূর্তের ভুল ত্রুটি সংশোধনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন কোচ। সিডনি ওয়েস্টার্নের বিপক্ষে প্রীতি ম্যাচের পর এখন আসল লড়াইয়ের জন্য প্রস্তুত আফিদারা। বি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ চীন, উত্তর কোরিয়া এবং উজবেকিস্তান। চীনের পর 6 মার্চ উত্তর কোরিয়া এবং 9 মার্চ তাদের বিরুদ্ধে খেলবে লাল সবুজরা। এফসি নারী 2026 এশিয়ান কাপের পার্থের উদ্বোধনী ম্যাচে ফিলিপাইনকে 1-0 গোলে হারিয়ে যখন উচ্ছ্বসিত স্বাগতিক অস্ট্রেলিয়া, অন্যদিকে আয়াতুল্লাহ আলী খোমেনির মৃত্যুতে শোকাহত
ইরানের নারী দল। রবিবার স্বাগতিকদের বিপক্ষে পাত্তাই পায়নি ফিলিপাইনের নারী দল। ম্যাচের 14 মিনিটে স্যাম কের গোলে লিড নেয় অস্ট্রেলিয়া। পুরো ম্যাচেই নিষ্ক্রিয় ছিল ফিলিপাইন। অস্ট্রেলিয়ার 15টি অন টার্গেট শটের বিপরীতে একটিও শট নিতে পারেনি দ্বীপ দেশটি। আগামীকাল সাউথ কোরিয়ার বিপক্ষে মাঠে নামবে ইরান। যুদ্ধরত পরিস্থিতি এবং দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর শোককে শক্তিতে রূপান্তরিত করে নিজেদের সেরাটা দিতে প্রস্তুত ইরানের মেয়েরা। ইরানের কোচ মার্জিয়া জাফরি মেয়েদের জয় নিয়ে আত্মবিশ্বাসী। অধিনায়ক জাহরা ঘানবারির স্বপ্ন তারা একদিন বিশ্বকাপের যোগ্যতা অর্জন করবে। বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে 68 নম্বরে রয়েছে ইরান। চলমান ইরান ইসরায়েল যুদ্ধে এবার নতুন করে অনিশ্চয়তার মুখে পড়েছে কাতারে অনুষ্ঠিত ফিনালিসিমা। আর্জেন্টিনা স্পেনের ম্যাচটি পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত স্থগিত করেছে কাতার, এমনটাই জানিয়েছে হিন্দুস্তান টাইমস। আগামী 28 মার্চ বাংলাদেশ সময় রাত 12টায় কাতারের ঐতিহাসিক লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ইরান ইসরায়েল সংঘাতের নতুন মোড় নিয়েছে ম্যাচটিতেও। কাতার নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, কাতার ফুটবল অ্যাসোসিয়েশনের আজ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সমস্ত ক্রীড়া প্রতিযোগিতা, চ্যাম্পিয়নশিপ এবং ম্যাচ স্থগিত করা হয়েছে। ফুটবল অ্যাসোসিয়েশন পরবর্তীতে তাদের অফিসিয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে খেলা শুরুর নতুন তারিখ ঘোষণা করবে বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস। এই ছিল এখনকার খেলা যোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।